আমরা মনে আমরা মনে হয় গত ক্লাসে সম্ভবত দেখছিলাম যে আমার যতটুকু মনে পড়ে যে এইচ গভীরতা মনে দেখাইছিলাম ইমন না তোমাদের লেকচারটা। আচ্ছা, এইচ গভীরতা দেখাইছি আর এইচ উচ্চতা দেখানো হয়ে গেছে, দুইটা টপিক দেখাইছিলাম, বিভব দেখাইছিলাম মনে হয়। ঠিক আছে, জি দেখো ভাইয়া। আজকে আমরা শুরু করতেছি বিভব থেকে। না বুঝলে কোশ্চেন করবা ভাই, এটা আটকাই দিবা। তোমার যেটা না বুঝার দেখেছো অন্যজন এটা নাও বুঝতে পারে, তাহলে সবার জন্য ভালো হবে। এখন আমি তোমাকে একটু বিভবটা দেখাচ্ছি। বিভব হচ্ছে গতকালকে বলছিলাম হচ্ছে এটা যদি আমার একটা এম্বরের বস্তু হয়, তাহলে বলছিলাম এটা হচ্ছে তার জন্য কি মহাকর্ষীয় ক্ষেত্র। এই পার্টটা যতটুকু পার্ট আছে তার জন্য মহাকর্ষীয় ক্ষেত্র। ভাইয়া বলছিলাম যে অসীম থেকে একটা একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে বাহ্যিক বল দ্বারা সম্পূর্ণ কাজকে আমরা বলছিলাম মহাকর্ষীয় বিভব। তাহলে এখান থেকে নিশ্চয়ই মনে আছে গতকালকে আমরা বের করছিলাম মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম। অর্থাৎ একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে বাহ্যিক বল দ্বারা সম্পূর্ণ কাজকে মহাকর্ষীয় বিভব বলছিলাম ভাইয়া ডব্লিউ। এখন কাজের একক বলছিলাম কি জুল, আর ভরের একক বলছিলাম কি কেজি। তাহলে জুল পার কেজি এটা হচ্ছে ভাইয়াদের মহাকর্ষীয় বিভবের প্রাথমিক একক। ভাইয়ার ইয়ার ডিসপ্লেটা মনে ঝাপসা হয়ে গেছে সম্ভবত, ঠিক করতেছি জানো। আচ্ছা, তাহলে এটা ছিল গতকালকের ব্যাখ্যা ভাইয়া, বি ইকুয়াল টু ডব্লিউ বাই এম। আমি জানি না আমাদের নেটওয়ার্ক একদম ডিস্টার্ব করে। তোমার এর আগের ব্যাচকে ক্লাস নিলাম অনেক সুন্দর, একটু ডিস্টার্ব করে নাই। তোমাদের ব্যাচে শেষে ক্লাস ডিস্টার্ব করা শুরু করে দিছে। বি ইকুয়াল টু ডব্লিউ বাই এম, কাজের একক জুল, ভরের একক কেজি। তাহলে জুল পার কেজি হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভবের একক। এখন আমরা আজকে যে টপিকটা থেকে দেখা শুরু করব ভাইয়া, হেডলাইনটা দেখতেছি, তোমরা পরে ভাইয়া দেখে দেখে লিখে ফেলাইও, ঠিক আছে? অথবা এখন একক ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব, অর্থাৎ আমরা একটা একক ভরের বস্তুকে নিয়ে আমরা কাজ করব মূলত। ঠিক আছে, ব্যাপারটা কি তোমাদের সামনে যদি একটু ভাই ব্যাখ্যা ট্যাখ্যা করতে চাই, দেখো তো কি দাঁড়াবে। ধরো তোমাদেরকে বললাম যে আমার এ একটা পজিশন আছে ভাইয়া, ভি আর একটা পজিশন আছে। তাহলে আমি ধরলাম যে এই থেকে বি পজিশন, এটার দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, এটা দূরত্ব যদি আর হয়, এই পজিশনে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আছে, আর ভি পজিশনে দেখো উপরে হেডলাইনটা কি এখন একক ভরের বস্তু কিন্তু। তাহলে বি পজিশনে যে স্মল এম ভরের বস্তুটা থাকার কথা, এটাকে ভাইয়া স্মল 1 কেজি দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, স্মল 1 কেজি। তাহলে এখন আমি তোমাদের যদি ব্যাখ্যা একটু দেই ভাইয়া, যে ক্যাপিটাল এম্বরের যে বস্তুটা আছে, এই বস্তুটার একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে কি তার মহাকর্ষীয় ক্ষেত্র বজায় থাকবে। তাহলে আমি পড়তেছি একক ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব, অর্থাৎ এই 1 কেজি ভরের বস্তুটাকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে বাহ্যিক বল দ্বারা সম্পন্ন কাজকে কি বলছি? মহাকর্ষীয় বিভব। এটা কাজ করে আমরা এটাকে স্মল আর না ধরে এটাকে আমরা একটু ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন দেখো তোমাদের যেটা বলতে নিয়েছিলাম ভাইয়া, আমি যখন এই বস্তুটাকে মহাকর্ষীয় মানে আর দূরত্ব মানে কি পৃথিবীর ডিস্টেন্সের মধ্যে নিয়ে আসবো, অসীম থেকে ইনফিনিটি থেকে যখন পৃথিবীর ডিস্টেন্সের ভিতরে নিয়ে আসবো, মানে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে নিয়ে আসবো, তখন এই বস্তুটার মধ্যে একটা কি বল তৈরি হবে? একটা মহাকর্ষীয় বল তৈরি হবে, যেটা মান হচ্ছে এফ। এফ ইকুয়াল টু নিশ্চয়ই মনে আছে, আমরা পড়ছিলাম জি এম এম বাই আর স্কোয়ার, এটা পড়ছিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা সবাই জানি মহাকর্ষীয় বল পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে মহাকর্ষীয় বল যেদিকে কাজ করতেছে, বস্তুটা কিন্তু দেখো ভাই একই দিকে আসতেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টোটালটা ডিস্টেন্স যদি আর হয়, তাহলে এখান থেকে খুব ছোট্ট একটা পার্ট কেটে নাও, ধরো এটাকে ধরে নিচ্ছি ভাইয়া। আচ্ছা, এটা স্মল আরই থাকুক, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে ধরো ডি আর। তাহলে খুব ডি আর হচ্ছে কি খুব স্মল পার্ট। তাহলে আমি যদি এখান থেকে বলি তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কত? এফ ডি আর কস, দেখো তো বল যেদিকে সরণ একই দিকে, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 0 ডিগ্রি না? দেখো তো বল এদিকে কাজ করতেছে, সরণের দিকে কাজ করতেছে, তাহলে এটা মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান হচ্ছে কত? কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। আচ্ছা, কস 0 ডিগ্রি মান হচ্ছে আসলে 1 ভাইয়া। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর, এটাকে 1 নম্বর সমীকরণ দাও ভাইয়া, cos ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর। আচ্ছা সায়েম, তুমি মনে একটু লেট করে আসছো ভাইয়া, তোমার জন্য আমি আরেকবার একটু বলতেছি, যারা যারা পুনরায় বোঝো না তারা একটু বুঝে নিও। আমরা এখন একটা সিম্পল 1 কেজি ভরের বস্তুর জন্য কাজ করব। তাহলে দেখো এ একটা পয়েন্ট নিছি, বি একটা পয়েন্ট নিছি, এ পয়েন্টে ক্যাপিটাল এম ভরের বস্তু রাখছি, আর বি পয়েন্টে ওই যে 1 কেজি ভরের বস্তুটা রাখছি।
এই দুইটা বস্তুর মধ্যে ভাইয়া দেখো মাঝখানে ডিস্টেন্সটা কি স্মল আর দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা জানি ভাইয়া মহাকর্ষীয় বিভব কি, অসীম থেকে একক দরের ভরের বা ধনাত্মক বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে বাহ্যিক বল দ্বারা সম্পন্ন কাজকে বলা হয় কি মহাকর্ষীয় বিভব। তাহলে এই কাজটা এখন করতেছি, দেখো তো মহাকর্ষীয় বিভব ভিতরের দিকে কাজ করতেছে, সরণও ভিতরের দিকে কাজ করতেছে। তাহলে এফ আর ডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এখানে দেখো, তাহলে এখান থেকে লিখছি কত, ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর কস 0 ডিগ্রি। তাহলে এখানে যদি কস 0 ডিগ্রি হয়, বাকিদের আসতে এত লেট হয়েছে কেন আপনাদের? ফাহিম, তুমি তো অনেক আগে দেখলাম মেসেজ সিন করছো। আচ্ছা যাই হোক, তাহলে দেখো আমি ক্লাস করাচ্ছি ভাইয়া। এখন এই ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর ভাই এখান থেকে লিখলাম, তার কৃত কাজ ছোট্ট অংশ পার করতে। তাহলে ভাইয়া যদি চাই যে একটা এম্বরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে নিয়ে আসবে, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটাল কাজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডি আর। দেখো তো ভাইয়া, ভাইয়া বস্তুটাকে থেকে কোথায় আনছি, লিমিটটা হচ্ছে ইম্পর্টেন্ট। বস্তুটা ছিল ইনফিনিটিতে, আমি তাকে নিয়ে আসছি কোথায়? পৃথিবীর ব্যাসার্ধে, মানে পৃথিবীর স্তরের, পৃথিবীর উপরে আর ব্যাসার্ধের উপরে নিয়ে আসছে। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো এফ এর মানটা কি শিখে আসছো একটু আগে, জি এম এম। এম এর মান কত এখন? স্মল এম এর মান তো ভাই 1 কেজি, কারণ কি একক ভরের বস্তু। তাহলে এম তো 1 লেখা দরকার নাই, ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে আর ডিআর। তাহলে দেখো ডিআর এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করতে বলছে, তাহলে জিএম কে ভাইয়া বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর পর্যন্ত 1 বাই আর স্কয়ার ডিআর। আচ্ছা, তোমরা ভাইকে একটু রেসপন্স করো, যারা যারা আসো তারা কি ভাইয়ের এই পর্যন্ত কথাবার্তা বুঝছো? না বুঝলে কোশ্চেন করতে পারো, আমি পুনরায় আবার জি এখানে ভাই। বলবো দরকার হইলে। যাক, ভেরি গুড ভাইয়া, তোমরা রেসপন্স করো, ঠিক আছে? রেসপন্স না করলে ভাইয়া বুঝবে না আদৌ কি আমার ক্লাসটা বুঝতেছো কিনা। আমি অবশ্য রেকর্ড দিয়ে দিব, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা আবার দেখবা ভাইয়ার রেকর্ডটা। তাহলে দেখো এখানে 1 বাই আর স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা সবাই তো জানি ভাই, মনে হয় -1 বাই আর। তাহলে জিএম -1 বাই আর, আপার লিমিট আপারে, লোয়ার লিমিট লোয়ারে। তাহলে দেখো ভাই যদি একবার আপার লিমিটটা বসে দিলে কি আসবে? মাইনাস জিএম বাই আর। আর দেখো লোয়ার লিমিটটা বসেছে 1 বাই ইনফিনিটি মান কত ভাইয়া? 0। তাহলে দেখো চলে আসছে ভাইয়া বি ইকুয়াল টু কত? জিএম বাই আর। তাহলে এটাই হচ্ছে ভাইয়াদের, একটু সবাই মনোযোগ সহকারে দেখো, এটাই হচ্ছে আমাদের। ভাই ডিডব্লিউ ওটা একটু আবার একটু বলেন তো। আচ্ছা আচ্ছা, দেখো ফাইন, কোশ্চেন করবো ভাইকে, ঠিক আছে, ভেরি গুড। আমি এ পয়েন্টে একটা ক্যাপিটাল এম ভরের বস্তু বসাইছি ভাইয়া, বি পয়েন্টে ভাইয়া একটা স্মল 1 কেজি ভরের বস্তু বসাইছি, কারণ আমরা হেডলাইনটা দিছি দেখো কি, একটা একক ভরের বস্তুর জন্য। তাহলে কি করছি ভাইয়া, দেখো এ আর বি এর মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। তাহলে আমি তো তোমাকে বলছি ভাই পৃথিবীর ব্যাসার্ধ কি অনেক ছোট, এটা অনেক বড় না? তাহলে এটা থেকে ছোট্ট একটা পার্ট কাইটে নিছি ভাই, সেটা কত? ডি আর। তাহলে আমরা সবাই জানি ভাইয়া বস্তুর মহাকর্ষীয় বল কাজ করে কোন দিকে? তার কেন্দ্রের দিকে। এই যে দেখো কেন্দ্রের দিকে কাজ করতেছে। তাহলে দেখো মহাকর্ষীয় বল যেদিকে কাজ করতেছে এফ এর মানটা, আচ্ছা আমার আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাইয়ের কথা কোনো, ভাইয়ের কথা কি আটকাচ্ছে? জি ভাই, আটকাইছিল এখন ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, এখন কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে ভাই ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা দেখো, তাহলে ভাইয়ের বলটা যেদিকে কাজ করতেছে মহাকর্ষীয় বল, ভাইয়ের সরণও একই দিকে, দেখো অসীম থেকে এইদিকে আনছে কিন্তু কেন্দ্রের দিকে। তাহলে বল যেদিকে, সরণ একই দিকে ঘটলে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এই যে এখানে দেখাতে পারছে যে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে 1। পরে জাস্ট ইন্টিগ্রেশন করে দিছি থেকে, অসীম থেকে ভাইয়া পৃথিবীর উপরে আনছি। তাহলে পৃথিবীর উপরে আনলে কতটুকু আনছো? আর ব্যাসার্ধ পরিমাণ আনছো। এইটাই ভাইয়া দেখাইছি জাস্ট, ঠিক আছে? এতটুকু বুঝছো? তাহলে আমি একটু পরের পেজে লিখি ভাইয়া তোমাদের, দেখো তো তাহলে টোটাল বিভব ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। এটা হচ্ছে ভাইয়াদের একটা একক ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা। তোমরা সবাই এবার একটা জিনিস একটু ফোকাস করে দেখো তো ভাইয়া, আমি এখানে যা যা লিখছি, এখানে জি তো কনস্ট্যান্ট, মহাকর্ষীয় বিভব এটা হচ্ছে ভাইয়াদের কনস্ট্যান্ট, এমটা হচ্ছে ভর, পৃথিবীর ভর, এটাও কনস্ট্যান্ট। তাহলে দেখো তো বি এর সাথে আর এর সম্পর্কটা কি ভাইয়া? বি এর সাথে আর এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি তুমি পৃথিবীর সারফেস থেকে ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়াও, ঠিক আছে, আর এর মানটা যদি বাড়ে, এতটুকু হচ্ছে আর, তুমি যদি এই আর এর মানটাকে আরো বাড়াও, তাহলে কি বলছো মানে বিভবের মানটা ভাইয়া কমবে। তাহলে আমি যদি একটু গ্রাফটা আঁকি ভাইয়া, সবাই একটু খেয়াল করো, বি সরি আর বনাম বি এর গ্রাফ আঁকবো। এই শর্তানুসারে যখন আর এর মানটা মিনিমাম, একদম সবচেয়ে কম, তখন বি এর মানটা কি ভাইদের ম্যাক্সিমাম, মানে বি এর মানটা কি সর্বোচ্চ আসবে। আচ্ছা, না বুঝলে ভাইরে বললেন কিন্তু, ভাই কিন্তু বলেই যাবো যদি তোমরা না বলো।
ঠিক আছে, এটা কিন্তু সম্পর্ক দেখাচ্ছে, এখন ম্যাথমেটিক্স করাবো একটু পরে। তাহলে আর এর মানটা যখন মিনিমাম তখন কি বি এর মানটা ম্যাক্সিমাম। তাহলে আর এর মানটা দেখো তো মিনিমাম কোথায় ভাইয়া, এই যে আর এর মানটা কোথায়, এই যে দেখো তো এখানে সেন্টার পয়েন্ট 0। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যখন আর এর মান সবচেয়ে কম। আটকাইতাছে তো অনেক। আচ্ছা ভাইয়া, মনে হয় সম্ভবত মানে ওয়াইফাই এর লাইনে খুব ডিস্টার্ব করতেছে। আমার কথা কি এখন বোঝা যাচ্ছে নাকি জি ভাইয়া? ভাই বোঝা যায়। ক্লিয়ারিটি শোনা যাচ্ছে। তাইলে আমার মনে হয় কি ফাহিম, তোমার বাসায় মনে হয় সম্ভবত নেটের কানেকশনটা একটু ডিস্টার্ব দিতেছে ভাইয়া। আচ্ছা তোমরা বলি ভাইয়াকে, শোনো, আমি যদি কখনো কথা এমন হয় যে 30 সেকেন্ড যাবত আমি আটকাই কথা বলতেছি, ভাইয়াকে আটকাই ফেলবা যে ভাইয়া আপনার কথা বুঝতেছি না, থামেন। তাহলে দেখো, আর এর মানটা যখন ভাইয়া সবচেয়ে কম তখন বি এর মানটা ভাইয়া সবচেয়ে বেশি। এই পয়েন্ট থেকে ভাইয়া যখন আর এর মান আস্তে আস্তে বাড়াবো, উনি বলতেছি কি ভাইয়া বি এর মানটা কমবে। আমি গ্রাফটা আঁকতেছি না কিন্তু, দেখো আমি কিন্তু গ্রাফটা আঁকি নাই, তোমাদেরকে বোঝাচ্ছি। কিন্তু একটা কথা আছে, দেখো তো ভাইয়া, এই সম্পর্কটা যেটা লিখতেছি আমি, আর এর মান বাড়ালে বি এর মান আস্তে আস্তে কমবে, এটা ভাইয়া তখনই লিখতে পারতাম যদি দেখো সামনে একটা কি আছে মাইনাস। তাহলে কি আমি বলতে পারি প্লাস এর ঘটনাটা হচ্ছে উপরে, কারণ উপরে কি ওয়াই এর মানটা দেখো পজিটিভ, এই পার্টে কি ওয়াই এর মানটা পজিটিভ, কিন্তু সামনে দেখো তো মানটা কিসে আছে মাইনাস। তাহলে কি আমি বলতে পারি ভাইয়া পুরো চিত্রটা আসলে এটা না, নিচে হবে না গ্রাফটা। দেখো তো গ্রাফটা বুঝছো কিনা, উপরের যে গ্রাফটা ছিল ভাইয়া এটাকে জাস্ট মাইনাসের কারণে নিচে কনভার্ট করে দিছি। এই যে এই মাইনাসটার কারণে, সামনে যে একটা মাইনাস আছে এই মাইনাসটার কারণে ভাইয়া জাস্ট এটাকে নিচে কনভার্ট করে দিছি, আর কিছুই করিনি। তাইলে তোমরা যদি এটা বুঝে থাকো ভাইয়া, আমি এখন আর বনাম বি এর, এটা হচ্ছে মাইনাস বি, ঠিক আছে, এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। এখন ধরো আমরা নতুন টপিকটা চলে যাচ্ছি। এটা ছিল ভাইয়াদের কোন মহাকর্ষীয় ক্ষেত্রের একক ভরের বস্তুর জন্য বিভবের রাশিমালা। আমার এই কথাগুলা যখন ভিডিও দেখে দেখে লেকচার তুলবা ভাইয়া তখন লিখে নিবা, কোন মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা। এখন চলো ভাইয়া, এই যে তোমাদের সামনে এতদিন ধরে পৃথিবীর ভর ভর মুখস্থ বলতেছি, আমরা আজকে পৃথিবীর ভরটা বের করব, পৃথিবীর ভর আসলে কত। দেখো পৃথিবীর ভরটা হচ্ছে, আমি যদি তোমাদের জন্য লিখি যে জি ইকুয়ালটা আমরা পড়ছিলাম জি এম বাই আর স্কয়ার, এটা পড়ছিলাম একদম ফার্স্ট ক্লাসে মহাকর্ষীয় ক্ষেত্রের সমীকরণ, যেখানে জিটা ছিল কি অভিকর্ষীয় ক্ষেত্র, আরটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ, জি ছিল হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ, এম ছিল পৃথিবীর ভর। তাহলে দেখো তো আমি এখান থেকে যদি বের করি এম হচ্ছে পৃথিবীর ভর, এম ইকুয়াল টু জি আর স্কয়ার বাই জি, বা এটাকে জাস্ট কনভার্ট করলাম। কনভার্ট করলে আমরা সবাই জানি পৃথিবীর সারফেসে জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর আর এর মানটা কত আমরা সবাই জানি ভাইয়া 6400 কিলোমিটার। তাহলে এটাকে মিটারে নিব কিভাবে, 6.4 ইন্টু 10⁶ মিটার, ভাইয়া মিটারে নিয়ে গেলাম। আর জি এর মানটা কত 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। তামজিদ ইমন তোমরা যারা আছো ভাইয়া কিন্তু ক্যালকুলেটর রাখতে বলছিলাম সামনে, এখন ভাইয়াদের লাগবে। তাহলে দেখো জি এর মানটা ভাইয়া বসাচ্ছি 9.8, আর এর স্কয়ার মান কত 6.4 ইন্টু 10⁶, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই জি এর মানটা হচ্ছে কত 6.67 ইন্টু 10⁻11। তোমরা কেউ একটু শুধু ক্যালকুলেশন করে দেখো, আমি জাস্ট মানে ভাইয়ের যেটা মুখস্থ আছে দেখো, এটা 5.99 ইন্টু 10⁻24 কেজি, এই ম্যাথটা আসছে কিনা। আসলে নিজেরা একটু ক্যালকুলেশন করেন, এরকম একটা রেজাল্ট আসার কথা ভাইয়াদের, ঠিক আছে। তাহলে এই সেই পৃথিবীর ভর যেটার মাধ্যমে আমরা পৃথিবীর ভর বের করতে পারছি ভাইয়া, ঠিক আছে। তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি ধরা হয় কত 5.99 কে 6 ইন্টু 10⁻24 কেজি, এটা কিরকম ধরা হয়। এখন দেখো ভাইয়া পৃথিবীর ভরটা বের করে ফেলছি, তাহলে তোমাদেরকে নিশ্চয়ই বলছিলাম যে পৃথিবী যে এত ধরনের উপাদান দিয়ে গঠিত ভাইয়া, নিকেল মানে সব ধরনের ধাতু অধাতু, কার্বন গ্রাফাইট, এই যে এত কিছু পৃথিবীর ভিতরে আছে, এই সবকিছু মিলে দেখো পৃথিবীর একটা ঘনত্ব তৈরি হয়েছে। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা পৃথিবীর ঘনত্ব নির্ণয় করি। পৃথিবীর ঘনত্ব রো ইকুয়াল টু আমরা সবাই জানি কত ভাইয়া এম বাই ভি, এখান থেকে লিখলাম রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে দেখো এম এর মানটা কত বের করে আসলাম একটু আগে 6 ইন্টু 10⁻24 কেজি, আর ভি এর মানটা কত, এটা পৃথিবীটা দেখতে গোলকের মতো, তাহলে কত আসবে 4/3 পাই আর কিউব, এটা ভাইয়া। তাহলে 4/3 যদি পাই আর কিউব বসাই, তাহলে একটু মানগুলা বসাই, 6 ইন্টু 10⁻24। তোমরা কি কেউ ক্যালকুলেশন করতেছো নাকি ভাইয়ারটাই দেখতেছো বসে বসে? আচ্ছা আমার কথা শোনা যায় কিনা তামজিদ সায়েম? জি ভাই শোনা যায় তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে দেখো ভাইয়া ভরটা বসাইছি
আর 4/3 ইন্টু পাই এর জায়গায় পাই ইন্টু আর এর মানটা কত 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 20 সরি 10 টু দি পাওয়ার 6 তার উপর কিন্তু ভাইয়া কিউব। তাহলে যখন এখন এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর এটার মান আসা উচিত ভাইয়া, তোমরা একটু বাসায় করে দেখো ভাই এটার সাথে অ্যান্সার মিলে কিনা। 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। এটাই হচ্ছে সেই পৃথিবীর ঘনত্ব ভাইয়া, যে এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব আর এটা হচ্ছে সেই পৃথিবীর ভর। এভাবে মূলত আসলে বের করা হয়েছে। কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এটা অনেকটা মুরগি আগে না ডিম আগের মতো হয়ে গেছে। কারণ কি দেখো তো, আগে পৃথিবীর ব্যাসার্ধ লাগবে, পৃথিবীর ভর লাগবে, এই দুইটা ছাড়া কিন্তু ভাইয়া কখনোই পৃথিবীর ঘনত্ব বের করা সম্ভব না। কিন্তু ঘটনাটা কিন্তু ঘটছে উল্টা ভাইয়া, আগে পৃথিবীর ঘনত্ব মেজার করা হয়েছে অনেকভাবে, পরে ওইখান থেকে বিভিন্ন সূত্রের মাধ্যমে যারা যারা বিজ্ঞানীরা ভর ব্যাসার্ধ আবিষ্কার করছে তাদের সাথে কম্বিনেশন করে এই ঘনত্বের সাথে সম্পর্ক মিলাইয়া ভাইয়া তখন পৃথিবীর ভর, পৃথিবীর আয়তন, পৃথিবীর ব্যাসার্ধ এগুলা নির্ণয় করা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এতটুকু বুঝছো। ভাইয়া নেক্সট পার্টে যাচ্ছি, আমাদের পরবর্তী পার্টে যাব। পরবর্তী পার্টটা হচ্ছে ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, আমি এটা অনলাইনে পড়াবো ভাইয়া ভাবি নাই, কারণ এগুলো অনলাইনে পড়াইলে তোমরা একটু বুঝতে কষ্ট হয়, আর কতটুকু বুঝতে পারো ভাইয়া জানি না। ধরো এখন যেটা দেখাবো সেটার নাম হচ্ছে মুক্তিবেগ, বা দুইটা নাম আছে ইংলিশে, একটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি, বা আরেকটা আছে এটার নাম হচ্ছে ফ্রি ভেলোসিটি। দুইটা নাম ভাইয়া, এই দুইটা। যেমন তোমাদের সামনে একটু এক্সাম্পল দিই, এই দুইটা উদাহরণ কিসের। তোমরা মুক্তি কথাটার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কোনো একটা জিনিসের মুক্তি ঘটে যাবে। মানে মুক্তি মানে কি, ধরো পাখির খাঁচা থেকে যদি ভাইয়া কোনো একটা পাখিকে ছেড়ে দাও, তাহলে সে কি হবে, মুক্ত হয়ে গেল, মানে সে কখনোই যদি তোমার শিকার না হয় তাহলে সে কখনোই তোমার খাঁচার মধ্যে আর ফিরে আসবে না। তাহলে পৃথিবীর মধ্যে এই যে, আমি ভাইয়ার কথাগুলো শুনে আমি লিখতেছি না এখন, ধরো এই যে একটা এক্সাম্পল দিই ভাইয়া, ধরো এটা হচ্ছে একটা পৃথিবী, এই পৃথিবীর উপরে যে তুমি আমি আমরা সবাই আছি ভাইয়া, আমাদের কোন একটা পাথরকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি হাত থেকে, তাহলে দেখবা এটা একসময় কিন্তু এসে আমাদের মাথার উপর আবার পড়ে, ঠিক না? এখন বলতে পারো ভাইয়া এটার কজটা কি? কজটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার কারণে এই পাথরটা পুনরায় আবার পৃথিবীতে ফিরে আসতেছে। কিন্তু তোমরা শুনলে অবাক হবা ভাইয়া, এমন একটা ব্যাগ আছে যেই ব্যাগে যদি তুমি এই জিনিসটাকে উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সেটা আর কোনোদিনও ফিরে আসবে না। অনেকটা ওই যে মুক্ত খাঁচার পাখির মতো, বুঝতে পারছো, যে তোমার শিকারী না, তুমি তাকে ছেড়ে দিছো, সে আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে আমি এখানে সংজ্ঞাটা লিখতেছি না ভাইয়া, মুখে বলতেছি, তোমরা খাতায় নোট ডাউন করার সময় লেখা ফেলাইও ভাইয়া। সর্বনিম্ন যেই ব্যাগে কোনো বস্তুকে উপরে থেকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলা হয়। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখো ভাইয়া, আমি যদি আমার হাতে থাকা কলমটাকে, আমি একটু পরে মুক্তিবেগটা বের করে দেখাবো, আমি তাকে হাতে থাকা কলমটাকে যদি আমি ওই মুক্তিবেগে নিক্ষেপ করতে পারি তাহলে এটা পৃথিবী ভেদ করে চলে যাবে। আমি আগে তোমাদেরকে একটা ইনফরমেশন বলেই দিই, পৃথিবীর জন্য মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দেখতে কি তোমাদের কাছে খুব ছোট মনে হয়? ব্যাপারটা কিন্তু এত ছোট না। কেন দেখো, মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মানে কি, প্রতি সেকেন্ডে তুমি যদি বস্তুটাকে 11.2 কিলোমিটার বেগে নিক্ষেপ করতে পারো তাহলে সে আর পৃথিবীতে ফিরে পেয়ে কখনোই আসবে না। ঠিক আছে, অনেক মজার জিনিস। ধরো তোমাদের ফ্রেন্ড থাকলে যদি কেউ একজনকে ধইরা উপরের দিকে নিক্ষেপ করে দিতে পারো, যারা দেখতে পারো না, 11.2 কিলোমিটার বেগে, তাহলে সে মহাকাশ ভেদ করে ভাইয়া একদম বাইরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, আমি এখন উদ্দেশ্য হচ্ছে ভাইয়া এটাই বের করব। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে পৃথিবীর ভর এম, এটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর। আচ্ছা, এটা ছিল পৃথিবীর ভর এম, ওটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর। তাইলে এখন এখান থেকে যখন ভাই তুমি বস্তুটাকে উপরে দিকে নিক্ষেপ করছো, কাকে নিক্ষেপ করছো? পৃথিবীকে তার নিক্ষেপ করে দাও নাই, নিক্ষেপ করছো একটা স্মল অ্যাম্বরের বস্তুকে। তাহলে লক্ষ্য করে দেখো ভাইয়া, যখন এই স্মল অ্যাম্বরের বস্তুটাকে উপরে দিকে নিক্ষেপ করলাম, এই অ্যাম্বরের বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করার কারণে আমরা নিশ্চয়ই জানি এই দুইটা বস্তুর মধ্যে, যে স্মল এম ক্যাপিটাল এম, পৃথিবীতে থাকা অবস্থায় এই দুইটা বস্তুর মধ্যে একটা মহাকর্ষীয় বল কাজ করছিল। সেটার মানটা কত আমরা সবাই জানি, F = G/m/r²। এটা ছিল মহাকর্ষীয় সূত্র। এটাকে একটা কাজ করি ভাই, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা আপাতত রাখি আর কি। এখন দেখো, এই যে ভাইয়া তুমি বস্তুটাকে এখান থেকে তুমি একদম অসীমে পাঠাই দিলা, চিত্রটা একটু ক্লিয়ার করে আঁকি, তোমরা একটু দেখো ভাইয়া। এটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে তুমি কি করলা, আমরা এতক্ষণ ছিলাম আর ব্যাসার্ধের সারফেসে, পৃথিবীর উপরে। এটাকে এমন ভাবে নিক্ষেপ করছো যে এটা পৃথিবীর পার হয়ে
এটা অসীমে চলে গেছে, একদম ইনফিনিটিতে। কারণ কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তিবেগ মানেই হচ্ছে তাকে অসীমে পাঠাই দিতে হবে এমন একটা বেগে নিক্ষেপ করে। তাহলে কি ভাইয়া বলতে পারি এই যে অসীমে পাঠাইছে, দেখো তো এখানে একটা টোটাল কাজ করতে হয়েছে না ভাইয়াকে, ডব্লিউ পরিমাণ। এই ডব্লিউ পরিমাণ কাজটা কতটুকু হবে? আমি যদি ধরি যে আমি টোটাল এখান থেকে এখানে ভাইয়া আর পরিমাণ দূরে পাঠাই দিছি, তাহলে খুব ছোট একটা পার্টের দূরত্ব কত হবে? ডিআর। তাহলে খুব ছোট একটা পার্টের দূরত্ব যদি ডিআর হয়, দেখো খুব ছোট একটা পার্ট কাইটে নিছি ডিআর, তাহলে এখান থেকে কৃতকাজ ইকুয়াল টু কত আসবে ভাই? যদি এখান থেকে লিখি ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডি আর, এফ এর মানটা কত ভাইয়া? এফ এর মানটা হচ্ছে জি এম এম বাই, এই দেখো উপরে লিখে আসছি, আর স্কোয়ার ইন্টু ডিআর। না বুঝলে ভাইয়ের কোশ্চেন কইরো, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা একটু বলতে ভুলে গেছি ভাইয়া, এই যে বস্তুটাকে টোটাল আমি এখানে ইনফিনিটিতে পাঠালাম, ব্যাপারটা একটু বুঝেন ভাইয়া কি বলতেছে। বস্তুটাকে যে টোটাল ইনফিনিটিতে পাঠাই দিলাম, তাহলে আমি পৃথিবীর ব্যাসার্ধ ধরছিলাম আর, আর ওইটাকে ধরছিলাম স্মল আর। তাহলে একটা কাজ করি ভাইয়া, টোটাল কেন্দ্র থেকে শুরু করে এই বস্তু পর্যন্ত যেখানে পাঠাইছো অসীমে, এই বস্তুটার দূরত্ব ধরো স্মল আর দ্বারা প্রকাশ করি। তাহলে জাস্ট এখানে কনভার্ট হয়ে এটাকে ক্যাপিটাল আরটাকে স্মল আর এ কনভার্ট করে নিলাম ভাইয়া, দুইটা বস্তুর মধ্যে দূরত্ব এতটুকুই। তাহলে টোটাল কাজ ডব্লিউ ইকুয়াল টু কি করবো ভাইয়া? ইন্টিগ্রেশন করে দিতে হবে, ইন্টিগ্রেশন অফ জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। তোমরা বলতে পারো ভাইয়া ক্যাপিটাল এল আর রাখলে সমস্যা কি ছিল? দেখো আমি এখানে প্রকাশ করছি স্মল আর দ্বারা, অতএব ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা যাবে না ভাই, এটাকে পরে করতে হবে। কিন্তু দেখো তো লিমিট করবা কোত্থেকে কোথায়? ছিল পৃথিবীর ব্যাসার্ধের উপরে আর, পাঠাই দিছো কোথায় ভাইয়া? ইনফিনিটিতে। দেখো তো লিমিটটা বোঝা গেছে কিনা ভাইয়া? যা যা লিখছি আমি পৃথিবীর ব্যাসার্ধের উপরে রাখছিলাম, পাঠাই দিছো কোথায়? ইনফিনিটিতে পাঠাই দিছি ভাই এখানে। তাহলে জি এম এম এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে ভাই বাইরে নিয়ে গেলাম, জি এম এম ইন্টিগ্রেশন অফ আর ইনফিনিটি 1/r² dr। তাহলে আমরা সবাই জানি ভাইয়া 1/r² ইন্টিগ্রেশন করলে কি হয়? -1/r। তাহলে -1/r, আপার লিমিট আপারে, লোয়ার লিমিট লোয়ারে, ভাই বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখো কি আসবে? 1/∞ মান কত ভাইয়া? 0। সামনের মাইনাস, সূত্রের মাঝখানে মাইনাস প্লাস, তাহলে কি আসবে? জি এম এম ডিভাইডেড বাই আর। তাহলে প্রথম কন্ডিশন দেখো ভাইদের কিন্তু মোটামুটি একটা কৃতকাজের রাশিমালা পাইয়ে গেছে। এটাকে কাজ করো 2 নাম্বার সমীকরণ দাও। বেশিক্ষণ এটা বেশি নাই ভাইয়া, অল্প একটু। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম কি ভাইয়া, কোন একটা বস্তুকে, যে স্মল অ্যাম্বরের বস্তুটাকে পৃথিবীর সারফেস থেকে মানে আর ব্যাসার্ধের উপর থেকে অসীমে পাঠাই দিতে টোটাল এতটুকু কাজ করতে হবে। কিন্তু এবার চিত্রটার দিকে তাকাও ভাইয়া, আবার এই যে বস্তুটাকে তুমি উপর দিকে নিক্ষেপ করলা, জোরে নিক্ষেপ করলা, নিশ্চয়ই ভাইয়া তাকে একটা ব্যাগে নিক্ষেপ করছো। তাহলে যদি কোনো একটা বস্তুকে ব্যাগে নিক্ষেপ করি, তাহলে তার মধ্যে একটা গতিশক্তি থাকবে। তাহলে এই গতিশক্তিটা কত আমরা সবাই জানি, গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ, মানে আমরা কতটুকু কাজ করছি সেটা। আর অনেক আগে কাজ ক্ষমতা শক্তি থেকে এটা পড়ে আসছে। তাহলে গতিশক্তির মান কত? হাফ এম বি স্কয়ার, যেহেতু এসকেপ ভেলোসিটি বিই দ্বারা প্রকাশ করলাম, ইকুয়াল টু কৃত কাজ কত ভাইয়া? জি এম এম বাই আর, এতটুকু লিখলাম। লেখার পর এখন দেখো এই পাশ থেকে স্মল এম, এই পাশ থেকে স্মল এম, তোমরা কি কেউ কিছু ভাইকে বলবা? কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। আরিফ অনেক লেটে জয়েন করছো, এত পরে জয়েন করলে হবে ভাই? আর অনেকক্ষণ লেকচার শেষ হয়ে গেছে। স্যার আমার স্যার বাসায় গেছিল গা, মানে ওয়াইফাই থেকে স্যার নেট প্রবলেম দিছিল, পরে স্যার মোবাইল থেকে ডাটা কিনে একটু সময় লাগছে স্যার। আচ্ছা যাই হোক, ক্লাস অনেকক্ষণ নিয়ে নিছি, তুমি একটু দেখো, আমি রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে আরিফ? তুমি ঠিক রেকর্ডটা আছে দেখে স্যার, নিবা। সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে এখন তুমি তো এখন জয়েন করে থাকো ভাই, যা পড়াচ্ছি একটু দেখো, ঠিক আছে? তাহলে এখান থেকে গতিশক্তি কত? হাফ এম বি স্কয়ার, আর কৃতকাজটা কত ভাইয়া? জি এম এম বাই আর। তাহলে এখান থেকে এই স্মল এম কেটে দিছি। তাহলে এই যে দেখো সবাই ভাইদের এসকেপ ভেলোসিটি চলে আসছে 2 জি এম ডিভাইডেড বাই আর। তাহলে সুতরাং ভি ইকুয়াল টু কত? রুট ওভার 2 জি এম বাই আর। তাহলে এটাই হচ্ছে কত ভাইয়াদের এসকেপ ভেলোসিটির প্রথম রাশিমালা, বি ইকুয়াল টু রুট ওভার 2 জি এম বাই আর। এখন সবাই আবার একটু ডান দিকে দেখো ভাইয়ার খাতাটার ডান দিকে কি লিখতেছি এখানে। এই যে ভাইয়া পাইলাম বি ইকুয়াল টু রুট ওভার 2 জি এম বাই আর। দেখো তো এখানে সমীকরণটা একটু আগে পড়ে আসছো না? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এটা আমরা জানি পৃথিবীর সারফেসের উপর তার অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে ভাইয়াকে বলো জি এম ইকুয়াল টু কত আসবে? জি আর স্কয়ার, আর আর গুণ করলাম। তাহলে এটা কাজ করি ভাইয়া, শুধু এই জি এম এর মানটা নিয়ে আমি এখানে বসাই দিব। দেখো তো কি আসবে? 2 ইন্টু জি আর স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এই একটা আর একটা আর চলে যায় না, বাইরে চলে আসছে ফাইনালি রুট ওভার 2 জি আর। এটাই হচ্ছে ভাইদের
এসকেপ ভেলোসিটি পৃথিবীর জন্য। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি ভাইয়া, এটা যদি মানটা একটু বসাই 2 × 9.8 ইন্টু আর এর মান কত 6.4 × 10⁶, তাহলে এই যে সেই মান, অর্থাৎ এটা হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড, এই সেই মান পৃথিবীর জন্য, যেই বেগে তুমি কোন একটা বস্তুকে নিক্ষেপ করলে সেটা ভাইয়া আর কখনোই ফিরে আসবে না। তাহলে আমরা এই প্রক্রিয়াটা কখন ইউজ করতে পারি? যদি কারোর খুব বেশি বিরক্ত লাগে ভাইয়া, ওই ব্যক্তিরে ধইরা মুক্তিবেগে নিক্ষেপ করে দিলে তারে আর কি হবে, আমাদের সামনে দুনিয়াতে আসা লাগবে না, মহাশূন্যে হারাই যাবে সে। ঠিক আছে, তাহলে ভাইয়া ফাইনালি একটু পুরো পেজটা আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা একটু দেখো কোনো পয়েন্টে বোঝার সমস্যা আছে কিনা কারোর। আমি একটা ম্যাথ করাবো আর কি এখন। আচ্ছা, তাহলে দেখো আমি যেখানে লিখলাম v = কত √2gr, তাহলে 2 কত g কত কনস্ট্যান্ট ভাইয়া, 8টা ছিল পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। কিন্তু ভাইয়া যদি তোমাকে জাস্ট এখন বলি যে আমি এখন বৃহস্পতি গ্রহে যাব, বৃহস্পতির ব্যাসার্ধ দেখেন, যদি এখানে লিখি বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর 10 গুণ 16 গুণ এটা দিলাম, তাহলে বৃহস্পতির পৃষ্ঠে কোন বস্তুর মুক্তিবেগ কত হবে, এটা ভাইয়া বললাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো তো, আর্থের ব্যাসার্ধ, এই যে ই মানে হচ্ছে আর্থ, আর্থের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে জুপিটারের ব্যাসার্ধ কি পৃথিবীর ব্যাসার্ধের 16 গুণ বলছি ভাইয়া। ঠিক আছে, তাইলে এখন দেখো পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু 16 গুণ হইছে, আমরা কি সবাই বলতে পারি এখান থেকে, আমরা জানি জি কত ভাইয়া, gm/r², পৃথিবীর সারফেসে। তাহলে নিশ্চয়ই আমি যদি বলি এটা হচ্ছে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ r², আর বৃহস্পতিতে অভিকর্ষ ত্বরণটা কি হবে দেখো তো, gm/16 গুণ বলছে কিন্তু ভাইয়া। আচ্ছা, এত বেশি দিয়ে দিছে মনে হয়, একটু 4 গুণ দেই। ঠিক আছে, তাহলে খারাপ লাগবে দেখতে, 4 গুণ, এটা 4 গুণ রেখো, তাহলে অনেক বড় মান হয়ে যাবে। 4 গুণ, তাহলে এটা কত হবে দেখো তো, 16r²। তাহলে কি ভাইয়া এখান থেকেও ক্যালকুলেশন করে আমি বের করতে পারবো না যে দেখো তো কি আসবে, g/g' = gm চলে যাবে। তোমরা কি আমার কথা বুঝতেছো ভাইয়া? সবাই যারা যারা আছো, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার বুঝা যায়। জি স্যার, আচ্ছা ভাই, থ্যাংক যাচ্ছে। ইউ। কিন্তু নাহিদ এত অনেক লেটে আসছো নাহিদ, ক্লাস তো শুরু হচ্ছে সেই 5টা 8-এ। তাহলে দেখো কি করছে ভাইয়া, জি কে g' দ্বারা ভাগ করছে, তাহলে gm চলে গেল, উপরে চলে যাবে কত 16r²/r², এই r² চলে গেছে। তাহলে সুতরাং g' কত দেখো তো ভাইয়া, g'/g, এটাকে উল্টালাম, তাহলে উল্টালে কত থাকবে 1/16। তাহলে সুতরাং g কত 16 অফ g'। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে g'টা বের করা, সরি। তাহলে g' = 1/16 ইন্টু জি ভাইয়া। তাহলে দেখো আমি g' মানটাও পেয়ে গেছি। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এটাকে 3 নম্বর সমীকরণ দাও। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝছো ভাইয়া। এই পার্টটা না বুঝলে আমি আবারও বলি, পৃথিবীতে হচ্ছে gm/r², আর বৃহস্পতির মধ্যে লিখে দিচ্ছি g' মানে g' জুপিটার, gm/4 গুণ ব্যাসার্ধ, তাহলে কত 4 4 16², একটাকে একটা দ্বারা ভাগ করে দিছি, এসে g''টা আসছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/16%, মানে 1g/16%। তাহলে একটা কাজ করি ভাইয়া, আমরা পৃথিবীর জন্য মুক্তিবেগ জানি কত, √2gr আর্থ বসালাম, না বুঝলে ভাইরা বললেন কিন্তু। আর জুপিটারের জন্য হচ্ছে √2gr জুপিটার, এটা লিখলাম। তাহলে একটা কাজ করি, একটাকে একটা দ্বারা ভাগ করে দাও ভাইয়া, এটা জি দাও, এটা g' দাও, কারণ বৃহস্পতির মধ্যে g' সেম না ভাইয়া। তাহলে জি জুপিটার বাই জি বি আর্থ ইকুয়াল টু 2 চলে যাবে, তাইলে থাকে কি দেখো তো, এখানে উপরে √g'(r_j) ডিভাইডেড বাই g(r_e) এই পর্যন্ত ভাই জাস্ট কাটাকাটি করে লিখলাম। তাহলে g' এর মানটা কত দেখো তো, লেখা আছে ভাইয়া g/16 ইনটু আর জুপিটারের মান লেখা আছে কত 4r। মনোযোগ দিয়ে সবাই খেয়াল করেন, কিন্তু ক্যালকুলেশন করতেছি এখন, খুব ইম্পর্টেন্ট পার্ট। আর জি এর মান কত, শুধু জি রাখলাম,
আর আর্থের মান কত, আর উপর থেকে বসালাম। তাহলে দেখো এই আর চলে যায়, এই জি চলে যায়। এটা কত দেখো তো, কাটাকাটি করলে এটা কত 4 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকে কত 1/4। এটা ভাইয়াতে থাকতেছে আলটিমেটলি ভাইয়াতে থাকে কত 1/4। এটা ভাইয়াতে থাকতেছে। তাহলে একটু ডান দিকে লিখি ভাই, দেখো তাহলে বি জুপিটার বাই বি আর্থ ইকুয়াল টু 1/2, মানে 1/4 কে রুট করলে 1/2 হয়। তাহলে দেখো ভাইয়াদের চলে আসছে জুপিটারে মানে বৃহস্পতির মুক্তিবেগ হাফ অফ আর্থের মুক্তিবেগ। সবাইকে এতটুকু বুঝছো ভাইয়া? তাহলে আমি এখান থেকে বলতে পারি জুপিটারে, সবাই লেখার সময় ভাইয়ার কথাটাকে বাংলায় ট্রান্সলেশন করে নিবা। জুপিটারে মুক্তিবেগ অর্থাৎ বৃহস্পতিতে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত ভাইয়া? অর্ধেক। অর্থাৎ তুমি যদি কোনো বৃহস্পতি গ্রহের উপর থেকে যদি কোনো বস্তুকে ফিক্কা ফালাইতে চাও একদম আজীবনের জন্য, তাহলে তাকে 11.2 দ্বারা ভাগ করলে কত 5.6, তাহলে 5.3 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি তুমি পৃথিবীর জুপিটার বেগ থেকে নিক্ষেপ করো, তাহলে সেই জুপিটার থেকে কি হবে আজীবনের জন্য চলে যাবে। তাহলে একটা কাজ করো, পুরো পেজটাকে ভাইয়া একসাথে দেখাচ্ছি, তোমরা সবাই একটু ভাইকে কষ্ট করে বলো যে লেকচারটা বুঝছো কিনা। লেকচারটা বুঝলে আজকে ক্লাস আমি এখানে ক্লোজ করব, কারণ তোমাদের ভিডিওটা সাবমিট করলে তোমাদের পোলাপান দেখে আগ্রহ জন্মাবে হয়তো পরবর্তী ক্লাস থেকে জয়েন করা। যারা যারা আছো সবাই স্পিকার অন করে ভাইকে বলো তো লেকচার বুঝছো কিনা। ভাই এটি একটু আরেকবার বুঝেন। কোনটা পুরো ম্যাথটা? জি জি ভাই। আচ্ছা, তাহলে পুরো ম্যাথটা একটু দেখো ভাই, বলি ক্লাস টাইম ওভার হয়ে যাবে মনে হয়। আর কয় মিনিট আছে ক্লাসের ভাইয়ার? 4 মিনিট 42 সেকেন্ড আছে। দেখো বৃহস্পতির ব্যাসার্ধ, তুমি কোশ্চেনটা খেয়াল করো সায়েম, বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ, ঠিক আছে? আর বৃহস্পতির পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে? তাহলে আমি কি করছি দেখো, আর্থের ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, আর জুপিটারের ব্যাসার্ধ কত? পৃথিবীর 4 গুণ, 4 আর। তাহলে পৃথিবীর বৃহস্পতির ব্যাসার্ধ যেহেতু বেশি, নিশ্চয়ই বৃহস্পতির অভিকর্ষ ত্বরণ সেম থাকবে না। তাহলে এটাই করতেছি আমরা এখন, অভিকর্ষ ত্বরণটা বের করবো। দেখো কি আসবে, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। আর তুমি এটা হচ্ছে নরমাল ব্যাসার্ধ। আর জুপিটারের ব্যাসার্ধ কত হবে? পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ। তাহলে 4 কে স্কয়ার করলে কত? 16। আর স্কয়ারের জায়গায় আর স্কয়ার পরে কি করছি ভাইয়া, একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিছি, জি কে জি প্রাইম দ্বারা ভাগ করে দিছি। করার পর দেখো কি থাকে, জিএম চলে গেছে, 16 আর স্কয়ার বাই আর স্কয়ার কাটাকাটি করলে সর্বশেষ জি প্রাইম যেটা, সেটা কি জুপিটারে ছিল না ভাইয়া বৃহস্পতির মধ্যে, সেটা বের করছি। সেটা কত? পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/16 অংশে, ঠিক আছে? তাহলে এখান থেকে বের করার পর এখন দেখো এখানে সমীকরণটা, পৃথিবীতে মুক্তিবেগ কত? ভি ইকুয়াল টু রুট ওভার 2g আর আর্থ, ই মানে কিন্তু আর্থ পৃথিবী। আর জুপিটারের মধ্যে মুক্তিবেগ কত? রুট ওভার 2g আর জি জুপিটার। তাহলে কি করছি, একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিছি। দেখো জুপিটার বাই আর্থ করে দেওয়ার পর 2 চলে গেছে, মানে রুট টু চলে গেছে কাটাকাটি, যাওয়ার পর কি থাকে জি প্রাইম আর জি ডিভাইডেড বাই জি আর ই। জি প্রাইমের মানটা কত? ওই যে দেখো ভাইয়া ওইখান থেকে বের করে আসছিলাম 1/16 আর 1/16 জে। তাহলে ওইখান থেকে এখানে বসাই দিছি g/16। এই দেখো শুধু g/16 164 পাবো না কিন্তু, এটা কাটাকাটি করার পরে। আর আর জে এর মানটা কত? এই যে দেখো উপরে লেখা আছে আর জে এর মান 4 আর, এই 4 আরটা বসাইছি। আর চলে গেছে, এই যে এখানে আর এখানে আর, আর এই 4 কাটলে কত? 16 কে কাটলে 4, নিচের জি উপরের জি চলে গেছে, তাহলে থাকে কত আলটিমেটলি 1/4। তাহলে এখান থেকে দেখো ভাই কি লিখছি, বিজে বাই বিই ইকুয়াল টু 1/4 কে রুট করলে কত? হাফ। তাহলে সুতরাং বিজে ইকুয়াল টু কত? হাফ অফ বিই। অর্থাৎ এই লাইনটা বুঝাইতে চাচ্ছে যে বৃহস্পতি গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত ভাইয়া? অর্ধেক। এবার বলো সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। 100% ভাইয়া। তাহলে ইনশাল্লাহ আমাদের আবার জি সোমবারে জি দেখা হবে। আমরা চাচ্ছি অন্তত পক্ষে, সবাই শোনো, ক্লাস লিভ নিও না। আমরা চাচ্ছি যে ভাইয়াদের যাতে অন্তত পক্ষে ক্লাস টাইমটা লস না হয়, ঠিক আছে? দরকার হলে তোমরা যদি বলো ভাইয়াকে, আমি দরকার হলে এগুলো আবার তোমাদেরকে পড়াবো, কিন্তু আমরা চাচ্ছি যে আর বসে না থাকি, ঠিক আছে? কারণ তোমরা নিশ্চয়ই দেখছো আজকে শেখ হাসিনা আমাদের পার্লামেন্টে বলছে যে টিকা না দেওয়ার আগ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। অর্থাৎ সরকারের কি মনোভাব আমরা তো বুঝেই গেলাম যে আর এই বছরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না। তাহলে তোমাদের কি অপেক্ষা করতেছে? তোমাদেরকে হঠাৎ করে স্কুল কলেজ খুলে দিয়ে বলবে কি 3 মাস পড়াশোনা করো, 3 মাস পরে তোমাদের ফাইনাল ইয়ার পরীক্ষা, যেটা তোমাদের আপুদের ক্ষেত্রে করতে চাইছিল, ওই যে 85 দিন ক্লাস দিয়ে পরীক্ষা। তাহলে আমার কেন জানি মনে হচ্ছে তোমাদেরকে সেম ঘটনাটা করবে, তোমাদেরকে 85 দিন ক্লাস দিয়ে বলবে তোমাদের ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় টিকা দেওয়ার পরে। অর্থাৎ আমার মনে হয় যে আমাদের আর বসে থাকার সময় নাই, সবাই একটু সিরিয়াস হও ভাইয়া। আমি যেগুলা পড়াইছি দরকার হলে রেকর্ডটা বসে বসে বাসায় দেখো, খাতায় তুলা ফেলাই, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ভাইয়া